খালিদ ইয়ামামায় তার ঘাঁটিতে 18,000 সৈন্যের একটা বাহিনী গঠন করতে সক্ষম হন এবং 633 সালের মার্চের শেষের দিকে ইরাকের উদ্দেশ্যে যাত্রা করেন। ডেস্ট মেইসানের সাসানিদ গভর্নর হরমুজকে একটা চিঠি পাঠিয়ে আত্মসমর্পণের দাবি জানানো হয়। হরমুজ স্পষ্টতই তা প্রত্যাখ্যান করেন, কিন্তু রাজধানীতে শাহ ইয়াজদেগের্দ দ্য থার্ডকে একটা চিঠি পাঠিয়ে আরও সৈন্য পাঠানোর জন্য অনুরোধ করেন। খালিদের চিঠিটা খুব সম্ভবত খালিদের একটি কৌশল ছিল মাত্র, কারণ হরমুজ তার 20,000 সৈন্য সমেত কাজিমার কাছে ইয়ামামা থেকে গুরুত্বপূর্ণ একটি পথ রক্ষার জন্য গভর্নরের রাজধানী উবালা থেকে রওনা দেন। তবে খালিদ মরুভূমির মধ্য দিয়ে তার সৈন্যবাহিনী অন্যত্র সরিয়ে নিয়ে হুফেইর শহর আক্রমণে অগ্রসর হন। শাসনীয় জেনারেল এই খবর জানতে পারেন এবং তৎক্ষণাৎ উবালা হয়ে হুফেইরের দিকে অগ্রসর হতে শুরু করেন। মুসলিম সূত্র অনুসারে জানা যায়, খালিদও ঠিক এটাই আশা করেছিলেন। গৃহযুদ্ধ সত্ত্বেও তাদের বর্ম এবং উন্নত অস্ত্রশস্ত্রের কারণে সাসানীয় সেনাবাহিনী তখনও যথেষ্ট শক্তিশালী ছিল এবং তাদের বিরুদ্ধে খলিফার বাহিনীর একমাত্র সুবিধা ছিল তাদের গতিশীলতা। খালিদ সাসানীয় সেনাবাহিনীকে ক্লান্ত করার জন্য তার এই গতিশীলতার বিষয়টিকেই ব্যবহার করেন, যা কিনা মুসলিমদের এই সাম্রাজ্যের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। তাদের দ্রুতগতি এবং আগ্রাসন তাদের শত্রুদেরকে একই সময়ে একাধিক শহর এবং দুর্গ রক্ষা করতে বাধ্য করে, কেননা আরবরা যে আসলে কোথায় আক্রমণটা করবে তাই স্পষ্ট ছিল না। হরমুজ যখন হুফাইরে পৌঁছান, খালিদ ততক্ষণে কাজিমার দিকে অগ্রসর হতে শুরু করেন। তিনি চাইলে সহজেই শহরটি দখল করে নিতে পারতেন, কিন্তু তিনি শহরের ভেতর ভারী সাজোয়া সাসানীয়দের দ্বারা অবরুদ্ধ হতে চাননি। তাই তার সৈন্যরা কাজিমার দক্ষিণে অপেক্ষা করে এবং সেখানেই বিশ্রাম নেয়। এপ্রিলের প্রথম দিকে ক্লান্ত সাসানীয় বাহিনী এগিয়ে এসে মুসলিমদের দিকে অগ্রসর হয়। মুসলিম সূত্র অনুসারে সাসানীয় বাহিনীর সাথে এই অঞ্চলে সংঘটিত যুদ্ধগুলো ব্যাটেল অফ চেইনস নামে পরিচিত। তাদের মতে সাসানীয় পদাতিকদের একে অপরের সাথে শৃঙ্খলভাবে অবস্থান নিশ্চিত করতে লোহার চেইন ব্যবহার করা হয়, যা সৈন্যদের যুদ্ধ থেকে পিছপা অর্থাৎ পশ্চাদপসরণ রোধেও কাজে আসে। তবে কৌশলগতভাবে এর যৌক্তিকতা লক্ষ্য করা যায় না, কারণ এতে পদাতিকদের গতি আরও কমে যায় এবং নিহত হওয়া প্রত্যেক যোদ্ধার ভার অন্যদের বহন করতে হতো। তাছাড়া রোমান এবং সাসানীয়দের মধ্যে সংঘটিত অসংখ্য যুদ্ধেও কখনও আমরা এইরকম কোনো বর্ণনা দেখতে পাই না। খুব সম্ভবত এই বিষয়টি ফার্সি শব্দ সিলসিলায়ের ভুল পাঠ থেকে উদ্ভূত, যাকে পাহাড়ের শৃঙ্খল বা আবদ্ধ শৃঙ্খল বা সৈন্যদের একটি একক লাইন হিসেবে অনুবাদ করা যেতে পারে। তাই চেইন শব্দটি সুশৃঙ্খল শাসনীয় পদাতিক বাহিনীর জন্য রূপক অর্থেই খুব সম্ভবত ব্যবহার করা হয়েছে। খালিদ হরমুজের সৈন্যদের বিশ্রাম নিতে একেবারেই দেন না। ক্লান্তিকর পদযাত্রা শেষে সাসানীয়রা কাজিমার পশ্চিমে একত্রিত হয়। তাদের গঠন ছিল চিরাচরিত, কেন্দ্রে পদাতিক বাহিনী এবং দুই পাশে অশ্বারোহীরা। খালিদের সেনাবাহিনীও প্রায় একইভাবে সাজানো ছিল। দুই সেনাবাহিনীকে বিভক্তকারী পাহাড়ের পেছনে এই বিলম্ব কেবল সাসানীয়দের ক্লান্তি আরও বাড়ায়, কারণ তাদের সূর্যের নিচে পূর্ণ ফরমেশন গঠন করে অবস্থান নিতে হচ্ছিল। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয় না এবং কয়েক ঘন্টা পরেই খালিদ পাহাড়ে আবির্ভূত হন এবং তার সৈন্যরা এগিয়ে এসে হরমুজের সৈন্যদের থেকে কিছুটা দূরে থেমে যায়। এই যুদ্ধের একমাত্র নির্ভরযোগ্য প্রাথমিক তথ্য মুসলিম ঐতিহাসিকদের কাছ থেকে পাওয়া যায় বিধায় আমরা এই যুদ্ধ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করব। এই অঞ্চলের রীতি এবং সেই যুগের রোমান, সাসানীয় এবং আরব যুদ্ধের ঐতিহ্য অনুসারে যুদ্ধটি একটি ডুয়েলের মাধ্যমে শুরু হয়। হরমুজ খালিদকে তার সাথে লড়াই করার জন্য ডাকতে থাকেন। হরমুজ তখন ঘোড়া থেকে নেমে আসেন এবং খালিদও তাকে অনুসরণ করেন। দুই সেনাপতি যখন সংঘর্ষে লিপ্ত হন, তখন কয়েকজন সাসানীয় যোদ্ধা খালিদকে আক্রমণ করে। আরেক আরব সেনাপতি কাকা বিন আমর, যিনি ভবিষ্যতে আরও বড় ভূমিকা পালন করবেন, তিনিও এটি দেখেন এবং সাথে সাথে খালিদের আক্রমণকারীদের পাল্টা আক্রমণ করতে যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। কাকা এবং খালিদ সাসানীয় যোদ্ধাদের পরাজিত করতে সক্ষম হন এবং হরমুজকে হত্যা করেন। আরব সেনাপতিরা তাদের লাইনে ফিরে আসেন এবং খালিদ তার সৈন্যদের এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। তখন সেনাবাহিনী দুটি সরাসরি যুদ্ধে লিপ্ত হয়। উভয় প্রান্তে শক্তির ভারসাম্য সমান থাকায় উভয় পক্ষের কেউই জয়লাভ করতে পারে না। অন্যদিকে কেন্দ্রে মুসলিম পদাতিকরা তাদের প্রতিপক্ষের উপর কয়েকবার আক্রমণ করে, কিন্তু তেমন একটা ক্ষতি না করেই পিছিয়ে আসে। তবে মুসলিম সৈন্যরা তুলনামূলকভাবে অনেকটাই ফ্রেশ ছিল, যেখানে সাসানীয় পদাতিকরা তাদের অগ্রযাত্রার পরে বিশ্রামই নিতে পারেনি।
এবং প্রতিটা আক্রমণের সাথে সাথে তারা আরও ক্লান্ত হয়ে উঠছিল। অবশেষে আক্রমণের এক পর্যায়ে খালিদের বাহিনী সাসানিদদের কেন্দ্রে কয়েকটি জায়গা ভেঙে ফেলতে সক্ষম হয়। ডুয়েলের পর নেতৃত্বহীন সাসানিদ সেনাবাহিনী আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদের নেতৃত্বদানকারী দুই কমান্ডার কুবাজ এবং আনুশজান তাদের ঘোষ সওয়ারদের নিয়ে পিছু হটতে শুরু করে। তাদের প্রতিপক্ষ মুসলিম অশ্বারোহীরা তাদের তাড়া না করে সাসানিদদের কেন্দ্রকে সম্পূর্ণ ঘিরে ফেলে এবং শীঘ্রই যুদ্ধ শেষ হয়ে যায়। হতাহতের সংখ্যা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য না থাকলেও ধরে নেওয়া হয় এই যুদ্ধে সাসানিদ সেনাবাহিনীর প্রায় অর্ধেকটাই শেষ হয়ে যায়, যেখানে খালিদের বাহিনীতে হতাহতের সংখ্যা ছিল কয়েক হাজারেরও কম। ইতিমধ্যে শাহ ইয়াজদেগার্ড মার্চের শেষের দিকে হরমুজের চিঠিটি পাওয়ার পর তার গভর্নরকে শক্তিশালী করতে কারিঞ্জের অধীনে একটি সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেন। এতটাই দ্রুত সেনাবাহিনীটি গঠিত করা হয় যে বোঝাই যায় কেবল আঞ্চলিক সৈন্যদের দ্বারাই বাহিনীটি গঠিত করা হয়েছিল। সূত্র অনুসারে কারিঞ্জ যখন দক্ষিণে গিয়ে টাইগ্রিস পার হন তখন তার বাহিনীতে 15 থেকে 25,000 সৈন্য ছিল। তিনি গভর্নরকে সাহায্য করার জন্য উবালার দিকে অগ্রসর হন, কিন্তু মাকিল নামক ছোট্ট নদী পার হওয়ার পর তিনি কুবাজ এবং আনুশজানের নেতৃত্বে প্রায় 10,000 সৈন্য সমেত হরমুজের অবশিষ্ট সেনাবাহিনীকে দেখতে পান। কারিঞ্জ ব্যাটেল অফ চেইনের ঘটনা সম্পর্কে জানতেন। একই সময় মুথানার নেতৃত্বে একটি বাহিনীও তাদের কাছাকাছি উপস্থিত হয়, যেটা খুব সম্ভবত খালিদই পাঠিয়েছিলেন সাসানিদদের বাহিনীর অবশিষ্ট সৈন্যদের তাড়া করে আরও সামনে অগ্রসর হওয়ার জন্য। এ সময় তিনি কাজিমা এবং হুফের অঞ্চলে আরব উপজাতিদের মধ্য থেকে তার সেনাবাহিনীর জন্য সৈন্য নিয়োগ করেন। কারিঞ্জ এই মুহূর্তে কি ভাবছিলেন তা জানা না গেলেও এটা স্পষ্ট যে সাসানিদরা বুঝতে পারে যে এটা কোনো ছোটোখাটো আক্রমণ ছিল না এবং তাদের শত্রুরা মূলত অশ্বারোহীদের দ্বারা গঠিত একটা ট্র্যাডিশনাল বেদুইন আরব সেনাবাহিনী। খোলা মাঠে মুথানার এই দ্রুতগামী বাহিনীকে ধরা অসম্ভব, কারণ শাহের সেনাবাহিনী ছিল তুলনামূলকভাবে অনেক ধীর। তাই কারিঞ্জ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উবালা রক্ষা করার জন্য সেখানে আর যাননি। সম্ভবত তিনি চিন্তিত ছিলেন যে মুথানা তার বাহিনীকে পাশ থেকে এবং পেছন থেকে আক্রমণ করতে পারে। সাসানিদ সেনাপতি উবালা রক্ষার পরিবর্তে নদীর ধারে তার অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নেন, যাতে খালিদ অন্তত টাইগ্রিস পার হতে না পারেন এবং পশ্চিম দিকে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর আল হিরায়ের দিকে অগ্রসর হতে না পারেন। খালিদ মুথানার কাছ থেকে একটা নতুন সাসানিদ সেনাবাহিনীর দক্ষিণে অগ্রসর হওয়ার ব্যাপারে জানতে পারেন। সাসানিদদের অবস্থানের কারণে তার সামনে এগিয়ে যাওয়ার আর কোনো উপায় ছিল না। উবালা দখলের জন্য পুরো সেনাবাহিনী ব্যবহার করা ভুল প্রমাণিত হতে পারে, তাই কেবল একটি ছোট্ট দলকে উবালা দখলের জন্য পাঠানো হয়। এ সময় খালিদ তার বাহিনী নিয়ে মুথানার সাথে একত্রিত হন। ব্যাটেল অব দ্য রিভার্স নামে পরিচিত এই যুদ্ধটি এপ্রিলের 3য় সপ্তাহে সংঘটিত হয়। সূত্র অনুসারে সাসানীয়দের 25 থেকে 50,000 সৈন্য ছিল, অন্যদিকে খালিদের নেতৃত্বে ছিল প্রায় 18,000 সৈন্য। তিনি স্থানীয় আরব উপজাতিদের থেকে নিয়োগ করে তার সেনাবাহিনীকে শক্তিশালী করেন। এই যুদ্ধের সূত্রগুলো পরস্পর বিরোধী, তাই আমরা একটা গ্রহণযোগ্য বর্ণনা দেওয়ার চেষ্টা করব। পরদিন সকালে সেনাবাহিনী গঠনের আগে খালিদ ব্যক্তিগতভাবে কারিঞ্জের বাহিনীর অবস্থান পর্যবেক্ষণ করে আসেন এবং নিশ্চিত হন যে এই অভিযান চালিয়ে যাওয়ার জন্য তার এই যুদ্ধে জয়লাভ করা ছিল আবশ্যক। তিনি ফিরে আসেন এবং সেনাবাহিনী গঠন শুরু করেন। উভয় বাহিনীর একই রকম কাঠামো ছিল, কেন্দ্রে পদাতিক বাহিনী আর দুই পাশে অশ্বারোহী বাহিনী। সাসানীয় সেনাবাহিনীর কেন্দ্রে সৈন্য তুলনামূলক বেশি ছিল, কারণ সাসানিদ কমান্ডার তার বাহিনীর সামনের অংশ প্রশস্ত করতে আগ্রহী ছিলেন না। তার সৈন্যদের দক্ষতার উপর নির্ভর করেই তিনি যুদ্ধটি জেতার পরিকল্পনা করেছিলেন এবং তার ধারণা ছিল যে প্রয়োজনের সময় তার দ্বিতীয় র্যাঙ্কটি সম্পূর্ণ প্রস্তুত থাকবে। যুদ্ধ শুরুর আগে কারিঞ্জ ডুয়েলের জন্য ডাক দেয়। সাসানীয়দের সূত্র অনুযায়ী এই ডুয়েল ছিল একটি প্রথা, যার দ্বারা সেনাপতিরা প্রমাণ করত যে তারা তাদের সৈন্যদের জন্য জীবন দিতেও প্রস্তুত। তাই আসল যুদ্ধ শুরুর আগে এরকম ব্যক্তিগত যুদ্ধ ছিল একটা স্বাভাবিক দৃশ্য। খালিদ এই ডাকে সাড়া দিতে চেয়েছিলেন, কিন্তু তার নিকটস্থ অন্য এক যোদ্ধা সাসানিদ সেনাপতির এই ডাকে সাড়া দিয়ে অগ্রসর হন এবং খালিদ সেখানেই থেকে যান। এই যুদ্ধে আরব যোদ্ধা তার প্রতিপক্ষ সাসানিদ যোদ্ধাকে পরাজিত করতে সক্ষম হন। এতে সাসানীয়দের মনোবল ভেঙে যায়, তাই কুবাজ এবং আনুশজান এগিয়ে আসে এবং সৈন্যদের মনোবল পুনরুদ্ধারের জন্য আরেকটি ডুয়েলের দাবি করেন। মুসলিম উইং কমান্ডার আসিম এবং আদি তাদের ডাকে সাড়া দিয়ে তাদের দিকে অগ্রসর হন। শীঘ্রই এই দুই সাসানিদ কমান্ডারও মারা যান এবং খালিদ তার পুরো সেনাবাহিনীকে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন।
সাসানীয়রা তাদের সকল শীর্ষ কমান্ডারদের হারিয়ে ফেললেও প্রাথমিকভাবে খালিদের এই আক্রমণ তেমন কোনো কাজে আসে না এবং আরব বাহিনী কোনো অগ্রগতি করতে পারে না, এমনকি তারা পিছিয়ে আসতেও বাধ্য হন। কিন্তু এই প্রচেষ্টা সাসানিদ বাহিনীতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, কেননা কমান্ডের অভাবে ইউনিটগুলো ঐক্য হারিয়ে ফেলতে থাকে। খালিদ তখন এই সুযোগটি কাজে লাগান এবং পাল্টা আক্রমণ করেন, যাতে শত্রু বাহিনী আরও বিশৃঙ্খল হয়ে পড়ে। সাসানিদ সেনাবাহিনীদের পেছনের অংশটি পিছু হটার চেষ্টা করে, কিন্তু সম্মুখভাগ তখনও যুদ্ধ অব্যাহত রাখে। তবে বাকি সৈন্যদের সমর্থনের অভাবে সম্মুখভাগটিও খুব দ্রুতই পরাজিত হয়। হালকা অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং দ্রুতগামী মুসলিম সৈন্যরা সহজেই পালিয়ে যাওয়া সাসানীয়দের ধরে ফেলে এবং নদীর পাড়ে যুদ্ধ পুনরায় শুরু হয়। এখানে কি ঘটে তার স্পষ্ট চিত্র সূত্রগুলো থেকে জানা না গেলেও সাসানীয়দের বেশিরভাগ ক্ষয়ক্ষতি এই অঞ্চলেই ঘটে। তাদের অনেক সৈন্য এখানে নিহত হয় এবং ডুবে যায়, বাকিরা নদী পার হতে সক্ষম হয়। যুদ্ধের শেষে শাহের সেনাবাহিনী 15 থেকে 30 হাজার সৈন্য হারায়, যেখানে খালিদের হতাহতের সংখ্যা ছিল কয়েকশো মাত্র। ব্যাটেল অফ দ্য রিভারে জয়লাভের পরও নানা কারণেই খালিদ মধ্য ইরাকে প্রবেশ করেন না। প্রথমত, এই অঞ্চলে একটি নতুন প্রশাসন তৈরি করে কর আদায় শুরু করার প্রয়োজন ছিল। দ্বিতীয়ত, সাসানীয় সাম্রাজ্যে প্রবেশ করলে তার সরবরাহ লাইন অতিরিক্ত প্রসারিত হয়ে পড়ত এবং সেই অঞ্চলে কোনো আরব ট্রাইবের উপস্থিতিও ছিল না। তার উপর খালিদ মরুভূমিতেই যুদ্ধ করতে পছন্দ করতেন, যা তাকে প্রয়োজন মোতাবেক তার প্রতিপক্ষের বিরুদ্ধে নানা কৌশল প্রয়োগে সাহায্য করত। নতুন এই প্রদেশে একটি নতুন কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়, যার ফলে বাসিন্দারা জিজিয়া কর দিতে শুরু করেন। একই সাথে স্থানীয় উপজাতিদের মধ্য থেকে স্কাউটদের পশ্চিম এবং উত্তরে সাসানীয়দের কাছাকাছি পাঠানো হয় উক্ত অঞ্চলগুলোতে তাদের আরও সেনাবাহিনী আছে কিনা তা অনুসন্ধান করার জন্য। যেহেতু সেই সময়ের সেরা সড়ক এবং ডাক ব্যবস্থা ছিল পারস্যের, তাই শাহ কিছুদিন পরেই আরেকটি পরাজয়ের কথা জানতে পারেন এবং খালিদ যখন প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই ইয়াজদেগার্ড সাম্রাজ্যের উত্তর এবং পূর্ব অংশের সৈন্যদের রাজধানী তেসিফনের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। খালিদের নিয়ন্ত্রিত অঞ্চলে সরাসরি আক্রমণ করা কঠিন ছিল, কারণ আরবরা তখন গুরুত্বপূর্ণ ক্রসিংগুলো নিয়ন্ত্রণ করছিল। তাই যখন আন্দার জাঘারের নেতৃত্বে প্রথম সেনাবাহিনীটি পৌঁছায়, তখন উবালা এবং আল হিরার মধ্যবর্তী সড়কের প্রথম কৌশলগত লক্ষ্যবস্তু ওয়ালাজা শহরের দিকে তাদের পাঠানো হয়। ধারণা করা হয় যে আরবরা এই দিকে আক্রমণ করবে, তাই কারিঞ্জের অধীনে থাকা বাহিনীর অবশিষ্টাংশ আন্দার জাঘরের বাহিনীতে যোগ দেয়, যার ফলে তার সৈন্য সংখ্যা 25 থেকে 30 হাজারে পৌঁছায়। মে মাসের কোনো এক সময়ে এই সেনাবাহিনী ওয়ালাজার বাইরে অবস্থান নেয়। দ্বিতীয় সেনাবাহিনীটির নেতৃত্বে ছিলেন সাসানিদদের একজন শীর্ষ কমান্ডার বাহমান। এই সেনাবাহিনীর কাজ ছিল আন্দার জাঘরের সেনাবাহিনীকে মুসলিমদের সেনাবাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত অ্যাডভান্টেজ প্রদান করা, যদি মুসলিমরা সত্যি সত্যি আলহিরাতে যাওয়ার সিদ্ধান্ত নিত। 20,000-এর এই বাহিনীটি উবালা এবং ওয়ালাজার মাঝামাঝি ইউফ্রেটিস নদীর ধারে অবস্থান নেয়। এদিকে খালিদের স্কাউটরা স্থানীয় উপজাতিদের মধ্য থেকে হওয়ায় নির্দ্বিধায় তথ্য সংগ্রহ করে ফেলে, ফলে শত্রুর প্রতিটি পদক্ষেপ সম্পর্কে তিনি ছিলেন অবগত। তিনি বুঝতে পারেন যে তার ছোট্ট বাহিনী নিয়েই তাকে শত্রু বাহিনীর অন্তত একটিকে পরাজিত করতেই হবে, অন্যটি সাহায্য আসার আগেই। তাই তিনি উবালার চারপাশে ছোট্ট একটা গ্যারিসন রেখে পশ্চিম দিকে অগ্রসর হন, বাহমানের অজান্তেই আন্দার জাগরকে পরাজিত করার আশায়। পথিমধ্যে খালিদ আরব উপজাতিদের সাহায্যে তার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করেন। তারা এখন খালিদের বাহিনীতে যোগ দিতে আরও বেশি আগ্রহী ছিল, কেননা তার দ্বারা আরোপিত কর পূর্বে আরোপিত করের চেয়ে কম ছিল এবং এর ফলে খালিদের সৈন্য সংখ্যা প্রায় 15 থেকে 20 হাজারে পৌঁছায়। লক্ষ্য ছিল বাহমানের বাহিনী আসার আগেই আন্দার জাগরকে পরাজিত করা, যদিও বাহমানের সেনাবাহিনী আরবদের গতিবিধি লক্ষ্য করে ফেলে। তারা অনেক ধীর ছিল বিধায় খালিদ বাহমানের অনেক আগেই মে মাসের দ্বিতীয়ার্ধে আন্দর জাগরের বাহিনীর কাছে পৌঁছাতে সক্ষম হন।